গোপন অস্ত্র ভান্ডারের সক্ষমতা নিয়ে ইরানের হুঁশিয়ারি, ইসরায়েল আর পশ্চিমাদের বিরুদ্ধে কি নয়া সংঘাতের ইঙ্গিত? অস্ত্র সমর্পণ করে নবযাত্রায় পিকেকে বিদ্রোহীরা, শর্তের জটিলতায় টিকবে তো স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন? বন্যায় বিপর্যস্ত ভারত, পাকিস্তান, নেপাল, ডুবেছে বাড়ি, ভেঙেছে সেতু, প্রকৃতির প্রতিশোধ না পরিবেশ বিপর্যয়? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন্স। প্রতিদিন ক্ষেপণাস্ত্র ছুড়লেও 2 বছর মজুত ফুরাবে না, এমনকি অস্ত্র ভান্ডার, ভূগর্ভস্থ ঘাঁটি আর গোপন ড্রোন ফোর্স এখনো পর্দার আড়ালে। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চলাকালে এমনই হুমকি দিলেন ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্টের শীর্ষস্থানীয় এক উপদেষ্টা। আর খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি হুঁশিয়ারি করে বলেছেন, মূল সেনাবাহিনীকে এখনো যুদ্ধেই নামায়নি ইরান। এসব বক্তব্য কি শুধুই হুঁশিয়ারি, নাকি ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নয়া যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে ভয় ধরানো বার্তা দিল ইরান। তেহরানের সামরিক শীর্ষ কর্মকর্তারা হুঁশিয়ার করে জানিয়েছেন, প্রতিদিন ইসরায়েলে হামলা চালালে আগামী 2 বছর পর্যন্ত শেষ হবে না তাদের অস্ত্র ভান্ডার। সংঘাত থেমে গেলেও প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। যুদ্ধবিরতির ছায়ায় দেশটি ঢেলে সাজাচ্ছে মাটির নিচে লুকানো বিশাল অস্ত্র ভান্ডার, শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ধ্বংস করা কঠিন এমন সামরিক বাংকার ও অবকাঠামো নেটওয়ার্ক। তেলের বিনিময়ে চীন থেকে ক্ষেপণাস্ত্র ও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার গুঞ্জন ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যৎ যুদ্ধে শত্রুদের এক চুলও ছাড় দেবে না ইরান। সাময়িক সংঘাত নয়, বরং দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। নানা রকম ক্ষেপণাস্ত্রে এখনও পরিপূর্ণ দেশটির অস্ত্র ভান্ডার। ইসরায়েলের দিকে একটানা 2 বছর হামলা চালানোর সক্ষমতা আছে তেহরানের। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর বরাত দিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারির এমন মন্তব্য প্রকাশ করেছে মেহের নিউজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সরাসরি সংঘাত শুরু হলে উচিত জবাব দিতে পারবে ইরান। দেশটি তার প্রকৃত সামরিক শক্তি এখনও বিশ্বের সামনে আনেনি, বরং গোপন রেখেছে বড় একটি অংশ, এমন দাবিও করেছেন বিপ্লবী গার্ডের এই শীর্ষ নেতা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু চুপচাপ বসে নেই ইরান। সম্প্রতি জেনারেল জাব্বারির মতো একই রকম বার্তা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। তার দাবি, ইরানি নৌবাহিনী, কুদস ফোর্স ও সেনাবাহিনীর একটি বড় অংশ যুদ্ধে যোগই দেয়নি। প্রভাবশালী এই নেতা ইঙ্গিত দেন, হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি থাকলেও ইসরায়েলের সাথে লড়াইয়ের সময় সীমিত মাত্রায় শক্তি ব্যবহার করেছে ইরান। সাফাভি জোর দিয়ে জানিয়েছেন, তাদের সামরিক সক্ষমতা চমকে দিতে পারে ইসরায়েল ও তার মিত্রদের। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রকাশ্যে মেনে নিয়েছিল ইরান, কিন্তু এটিকে টেকসই শান্তির বদলে কৌশলগত বিরতি হিসেবেই দেখছে দেশটির শীর্ষ পর্যায়ের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এই সময়ে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, সাইবার অপারেশনে দক্ষতা বাড়ানো, আকাশ প্রতিরক্ষা জোরদার ও ক্ষেপণাস্ত্র ভান্ডার পূর্ণ করার কাজে পুরোদমে মনোযোগ দেবে ইরান। ফাত্তাহ এবং খাইবার শেকানের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো, রাশিয়ার S-400 এবং চীনের যুদ্ধবিমান সংগ্রহের উদ্যোগ নেবে দেশটি, এমন ধারণা সামরিক বিশ্লেষকদের। বর্তমানে ইরানের হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন জোগাড় ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে হাত পেতে সাহায্য নিতেই ব্যস্ত ইসরায়েল। অন্যদিকে নিজেদের অস্ত্র ভান্ডার, ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি এবং যুদ্ধ কৌশল নিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড ও শীর্ষ সামরিক নেতৃত্বের কড়া বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, পশ্চিমাদের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তেহরান। দীর্ঘমেয়াদে যুদ্ধ চালানোর কত দূর সক্ষমতা ইরানের আছে নিশ্চিতভাবে সেটা বলার উপায় নেই। তবে ইরানের মতো প্রতিপক্ষকে আগের চাইতে আরও সতর্ক দৃষ্টিতে দেখবে পশ্চিমা শক্তিগুলো। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। অস্ত্র সমর্পণ আর ধ্বংস করার মধ্য দিয়ে অনিশ্চিত জীবন ছেড়ে নতুন অধ্যায়ের পথে পা বাড়ালেন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের যোদ্ধারা। একে তুরস্কের 4 দশকের বিদ্রোহ দমনের যুগান্তকারী মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। স্বাভাবিক জীবনের নিশ্চয়তার জন্য বিচার বিভাগ ও সংবিধান সংস্কারের দাবি তুলেছে পিকেকে বিদ্রোহীরা। শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় দুলকান শহরে একটি গুহায় অস্ত্র সমর্পণের প্রতীকী আয়োজনের উদ্বোধন হয়। ধারণা করা হচ্ছে পুরো গ্রীষ্মকাল জুড়েই অস্ত্র সমর্পণ প্রক্রিয়া
প্রক্রিয়া চলবে। ইরাক আর তুরস্কের নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে 50 জনেরও বেশি পিকেকে যোদ্ধা জমা দেয়া অস্ত্র পুড়িয়ে ফেলা হয়েছে। একে স্বাগত জানায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের আশা, কুর্দি বিদ্রোহীদের এই সিদ্ধান্ত পুরো অঞ্চলের জন্য সুফল বয়ে আনবে। পিকেকে কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালান ভিডিও বার্তায় একে সশস্ত্র সংগ্রাম থেকে গণতান্ত্রিক রাজনীতি ও আইনের পথে রূপান্তর বলেছেন। গত মে মাসে 4 দশকের সশস্ত্র সংঘাতের ইতি টেনে নিজেদের বিলুপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় পিকেকে। এক বিবৃতিতে বলা হয়, এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব গ্রহণ করবে। স্বাধীন কুর্দিস্তান হাসিলের স্বার্থে গত 4 দশকে বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় এই পর্যন্ত 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। পিকেকের প্রধান আবদুল্লাহ ওজালান 1999 সাল থেকে তুরস্কে যাবজ্জীবন সাজা ভোগ করছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিবৃতির মাধ্যমে তিনি সব সশস্ত্র গ্রুপকে ভেঙে দেওয়ারও আহ্বান জানান। পরে এরই ধারাবাহিকতায় পিকেকে বিলুপ্তির ঘোষণা আসে। দিল্লিতে বাঙালি উচ্ছেদ সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। ভারত জুড়ে বাঙালি বিরোধী অপচেষ্টা চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এমন অভিযোগ তোলার 24 ঘণ্টার মধ্যে এক আবেদনের জেরে এই নির্দেশনা দিয়েছে আদালত। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবকেও আলাদাভাবে এই বিষয়ে আদালতকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জে সম্প্রতি উচ্ছেদ অভিযানের পরই হাইকোর্টে এই আবেদন করা হয়। আটককৃত শ্রমিকদের একাংশ ইতিমধ্যেই সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করা হয়েছে। এর মধ্যে 8 বছরের এক শিশুও রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে আবেদনকারীদের আইনজীবী। আগামী বুধবার কলকাতা হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে। উচ্ছেদ অভিযানে এমন জায়গায় হচ্ছে যেখানে মূলত ভাড়ায় খাটা পশ্চিমবঙ্গে বাঙালি লোকেরা বসবাস করে। অভিযোগ রয়েছে তাদের মধ্যে থেকে বাংলাদেশি চিহ্নিতকরণের নামে উচ্ছেদ অভিযান চলছে। প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারত, পাকিস্তান ও নেপাল। নদী তীরবর্তী এলাকায় ভাঙন আর ভূমি ধসে নাজেহাল বন্যা দুর্গতদের জনজীবন। রাস্তার পানিতে তলিয়ে দুর্গত এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার ও ত্রাণ বিতরণের তৎপরতা। বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুতদের ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণে প্লাবিত ভারত, পাকিস্তান ও নেপাল। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর আর ব্যবসা প্রতিষ্ঠান। সবচেয়ে নাজুক কোনো কোনো অঞ্চলে ভূমিধসে বিপর্যস্ত জনজীবন। ভারতের আসামে অবিরাম ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ছাড়তে হয়েছে বাড়িঘর। কোনো কোনো এলাকায় পানির ঢলে ভেসে গেছে ঘরবাড়ি আর নিত্য ব্যবহারের সামগ্রী। বাস্তুচ্যুতদের ঠাঁই হয়েছে পুনর্বাসন কেন্দ্রে। বন্যায় জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষিকাজের ওপর নির্ভরশীল পরিবারগুলো। এই অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য চাল ও তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। বন্যার্তদের সাহায্যে আমরা সক্রিয়ভাবে কাজ করছি। যতটা সম্ভব সাহায্য দেওয়ার চেষ্টা করছি। বাস্তুচ্যুতদের জন্য এর মধ্যেই 34টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্যোগের এই দিনগুলোতে সেখানেই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া আলাদাভাবে ত্রাণ বিতরণের ব্যবস্থা চলছে। আমরা বিনামূল্যে পশুখাদ্যও সরবরাহ করছি। এদিকে বৃষ্টির কারণে পাকিস্তানের লাহোরে প্রায় থমকে গেছে জনজীবন। রাস্তায় বানের পানিতে তলিয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলেও জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে না গিয়ে উপায় নেই। তাই বন্যার পানিতে গাড়ি ঠেলে কর্মস্থলে যাচ্ছেন বাসিন্দারা। গত 24 ঘন্টায় লাহোরে 150 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক বৃষ্টিপাতের দ্বিগুণ। বন্যার ফলে শহরটির বাণিজ্যিক কেন্দ্র গুলবার্গ আর লিবার্টি মার্কেট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পরিস্থিতির উন্নতির জন্য কাজ করছে স্থানীয় পানি ও স্যানিটাইজেশন এজেন্সি ওয়াসা। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছি আমরা। রাস্তায় পানি জমায় কাজে যেতে সমস্যা হচ্ছে। মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় দরকারি পণ্য কিনতে পারছি না। এই এলাকায় বৃষ্টি হলেই কয়েকদিন ধরে বন্যায় ডুবে থাকতো। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে ওয়াসার স্বেচ্ছাসেবী দল আমাদের কিছুটা সাহায্য করছে। একই পরিস্থিতি নেপালেও। চীনের একটি হ্রদের পানি বেড়ে যাওয়ায় নেপালের কোশি নদীর পানি বেড়ে দুকুল প্লাবিত হওয়ায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে নেপালের বিস্তীর্ণ এলাকা। বন্যার তোড়ে ভেঙে গেছে রাসুয়ার চীন ও নেপাল মৈত্রী সেতু। টানা 1 সপ্তাহের বন্যায় রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। বন্যার পানি কমতে থাকায় ধীরে ধীরে নিজ এলাকায় ফিরছেন বাস্তুচ্যুতরা। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
কানাডায় চালু হওয়া কয়েকদিনের মধ্যেই হামলার মুখে পড়েছে ভারতের কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফে। তার ক্যাপস ক্যাফেকে লক্ষ্য করে কমপক্ষে 9 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। নানা সন্দেহের ডালপালা ছড়ানোর আগেই হামলার দায় স্বীকার করেছে খালিস্তানপন্থী হরজিত সিং লাড্ডি। মোস্ট ওয়ান্টেড হরজিত সিং এর সাথে কিসের বিরোধ কপিলের? নাকি খালিস্তানপন্থী তৎপরতা দমনে ভারত সরকারের আগ্রাসী নীতির কারণেই এই হামলা? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। একটি দুটি নয়, টানা 9 রাউন্ড গুলি চালানো হলো একটি রেস্টুরেন্টকে লক্ষ্য করে। 9 জুলাই রাতে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে এলাকায় এই অতর্কিত হামলা চালিয়েছে খালিস্তানপন্থীরা। হামলার শিকার ক্যাপস ক্যাফে নামের এই রেস্টুরেন্টের মালিক জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। ভারতের কমেডি জগতের পরিচিত নাম কপিল শর্মা। দ্য কপিল শর্মা শো এর মাধ্যমে ইতোমধ্যে সফলতার শীর্ষে পৌঁছেছেন ভারতের পাঞ্জাব রাজ্য থেকে উঠে আসা 44 বছর বয়সী এই কমেডিয়ান। সম্প্রতি এই ক্যাপস ক্যাফের মাধ্যমেই রেস্টুরেন্ট ব্যবসায় পা রাখেন তিনি। কিন্তু উদ্বোধনের কয়েকদিন যেতে না যেতেই কানাডার মাটিতেই সেই ক্যাফে হয়ে পড়ল খালিস্তানপন্থীদের হামলার কেন্দ্র। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ক্যাপস ক্যাফেই দুষ্কৃতীদের লক্ষ্য ছিল কিনা সেটি স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে অতীতে কপিল শর্মার কিছু মন্তব্যকে হাতিয়ার করেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায় কপিল শর্মার ক্যাফের সামনেই দাঁড়িয়েছিল একটি গাড়ি। গাড়ির জানালা দিয়ে বেরিয়ে রয়েছে একটি পিস্তল ধরা হাত। সেটি থেকেই পরপর গুলি চালানো হয়। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে ক্যাফের জানালা লক্ষ্য করে চালানো গুলির দাগ স্পষ্ট দেখা গেছে। হামলার দায় স্বীকার করেছেন খালিস্তানবাদী হরজিত সিং লাড্ডি, যিনি বব্বর খালসা ইন্টারন্যাশনাল নামক নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত। 2024 সালের এপ্রিল মাসে ভারতের ভিএইচপি নেতা বিকাশ প্রভাকরের হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত লাড্ডি। তিনি ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন, যার বিনিময়ে 10 লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে ভারত সরকার। ভারতের শিবসেনা এবং অন্যান্য হিন্দুত্ববাদী নেতাদের কাছে রীতিমতো এক আতঙ্কের নাম হরজিত সিং লাড্ডি। গত বছর শিবসেনা নেতা যজ্ঞেশ বাক্সির বাড়ির দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পুলিশের ধারণা, দেশের বাইরে সুপরিকল্পিতভাবে এই ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন লাড্ডি। দীর্ঘদিন ধরে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের আন্দোলন করে আসছে খালিস্তানপন্থীরা। অন্যদিকে শিবসেনা ও অন্যান্য হিন্দুত্ববাদী নেতারা ভারতীয় জাতীয়তাবাদ ও হিন্দু ঐক্যের প্রচার করেন, যা খালিস্তানি স্বপ্নের বিরোধী। কিছু খালিস্তানপন্থী রাজনীতিবিদের আশ্রয়ে কানাডা নিরাপদ অভয়ারণ্য হিসাবে বিবেচিত। এর আগে কানাডার বিভিন্ন গুরুদ্বারে ভারত বিরোধী স্লোগান লেখা, মন্দিরে হামলা এবং ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানি বিক্ষোভের মতো ঘটনা ঘটেছে, যা এই গোষ্ঠীর বেপরোয়া কার্যকলাপের ইঙ্গিত দেয়। সবশেষ এই হামলার ফলে কানাডায় খালিস্তানপন্থীদের ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে, যা ভারত কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব ফেলছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডার পণ্যে 35% হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিককে লেখা চিঠি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে এই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন সময় এই হুমকি এলো যখন 21 জুলাই সময়সীমার মধ্যে শুল্ক জটিলতা সমাধানে সমঝোতা আলোচনা চালিয়ে যাচ্ছে দেশ দুটি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলে প্রয়োজনে কানাডার উপর আরও বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এর আগে কানাডার কিছু পণ্যে 25% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের আমদানি করা স্টিল, অ্যালুমিনিয়ামে 50% আর গাড়ি শিল্পে 25% শুল্ক আরোপের প্রভাব এরই মধ্যে কানাডায় পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের রপ্তানির মাধ্যমে কানাডা প্রায় 3/4 পণ্যের বাজার ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রে গাড়ি, অটোমোবাইল ও স্টিলের অন্যতম রপ্তানিকারক কানাডা। ট্রাম্পের নয়া হুমকির প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, দেশের শ্রমিক আর ব্যবসার সুরক্ষা নিশ্চিত করতে সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সামাজিক মাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় কার্নি আরও জানান, ট্রাম্প প্রশাসনের কথা রাখতে উত্তর আমেরিকায় মাদকের পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিয়েছে কানাডা। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।